সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমি অনলাইন ক্লাস নেব দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 6, বিষয়বস্তু অনুপাত বিশ্লেষণ। আমরা অনুপাত বিশ্লেষণের উপর ক্লাস নেব। আমরা দীর্ঘদিন ধরেই অনলাইন ক্লাস চালু করে আসছি এবং আরও কতদিন করতে হবে তা নিজেরাও জানি না। যতদিন না করোনা স্বাভাবিক হবে ততদিন আমাদের এই অনলাইন ক্লাসগুলো চালু থাকবে। সেই হিসাবে অনলাইন ক্লাসে আমরা বইয়ের সমস্ত অধ্যায়গুলোই ভালোভাবে করিয়েছি এবং রিভিশনও করিয়েছি, আবারও নতুন করে রিভিশনে গেছি। যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, আমরা সেই বেছে বেছে অধ্যায়গুলো আবার শুরু করছি। তাই আজকে আমরা অনুপাত বিশ্লেষণের উপরে ক্লাস নেব। আর অনুপাত বিশ্লেষণ ইতিমধ্যে একটা ক্লাস নিয়েছি, গত ক্লাসটা। আজকে সেকেন্ড ক্লাস হবে আমাদের রিভিশনের। তাই বইয়ের একটা অঙ্ক করে আমরা চলে যাব বোর্ডের অঙ্কের ভিতরে। বইয়ের অঙ্কর ভিতরে অঙ্কটা আমি দেখাই তোমাদের, তারপরে আমি পড়ে শোনাবো। দরকার হয় তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এবার আমি অঙ্কটা পড়ি। 2013 সালের 31শে ডিসেম্বর তারিখে ইসামতি কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী অন্যান্য তথ্যাবলী নিম্নে প্রদত্ত হলো। আর্থিক অবস্থার বিবরণী 31শে ডিসেম্বর 2013। এখানে সম্পদসমূহ এবং দায়সমূহ দেওয়া আছে। সম্পদসমূহের ভিতরে দেওয়া আছে সুনাম, স্থায়ী সম্পদ, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, নগদ তহবিল। শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহের ভিতরে দেওয়া আছে শেয়ার মূলধন, রক্ষিত হয় বিবরণী, 15% ঋণপত্র, সাধারণ সঞ্চিতি, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, প্রদেয় নোট। অন্যান্য তথ্যাবলীর ভিতরে বলা আছে মোট বিক্রয় 2 লক্ষ টাকা, যার 75% ধারে। বিক্রিত পণ্যের ব্যয় 1,60,000 টাকা, প্রারম্ভিক মজুত 18,000 টাকা। এই ছিল আমাদের অঙ্ক। আমাদের অঙ্কের ক নম্বরে বলছে ইসামতি লিমিটেডের চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে উক্ত প্রতিষ্ঠানের প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, চলতি অনুপাত এবং ত্বরিত অনুপাত নির্ণয় করো। গ নম্বরে বলছে উক্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে মূল্যায়ন করো এবং তোমার মতামত দাও। তাহলে আমরা ইতিমধ্যে এই জাতীয় অঙ্ক অনেকবার করিয়েছি। তারপরেও ক নম্বরে বলছে চলতি মূলধনের পরিমাণ। আমরা চলতি মূলধন সমান সমান জানি চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়। আমরা বোর্ডেই অঙ্কটা দেখাই আস্তে আস্তে। এখানে আমার চলতি সম্পদ, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, নগদ তহবিল, চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, প্রদেয় নোট। তাহলে এখানে আমার চলতি সম্পদের পরিমাণ ধরা হয়েছে 80,000 টাকা, 80,000। চলতি দায়ের পরিমাণ ধরা হয়েছে 28,000 টাকা, বিয়োগ করলে থাকে 52,000 টাকা। এই 52,000 টাকাই হচ্ছে আমার চলতি মূলধনের পরিমাণ। দেখো তাহলে ভালো করে।
এরপর আমরা চলে আসবো খ নম্বরে। খ নম্বরে বলছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, চলতি অনুপাত এবং তড়িৎ অনুপাত নির্ণয় করো। আমরা তাহলে আগে মনে রাখি যে আমাদের চলতি সম্পত্তি 52,000, চলতি দেয় 28,000। এখানে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র আছে নিট ধারে বিক্রয় গড় প্রাপ্য ডিভাইডেড গড় প্রাপ্য হিসাব প্লাস প্রাপ্য নোট। তাহলে আমার নিট ধারে বিক্রয় এখানে 2 লক্ষ টাকার 75% ধারে, আমরা এখানে বসায় দেব 2 লক্ষ ইন্টু 75%। আর প্রাপ্য হিসাব আর প্রাপ্য নোট কত আছে এখানে দেখতে হবে। প্রাপ্য হিসাব 34,000, প্রাপ্য নোট 12,000। 34,000 যোগ 12,000, যেহেতু দুইটা করে নাই সেহেতু আমরা গড়টা লিখলাম না এখানে। তাহলে আমাদের দাঁড়াবে 2 লক্ষর 75% মানে 1.5 লক্ষ, আর 34 আর 12 হচ্ছে 46,000। তাহলে আমার অ্যান্সার হবে 3.26 বার। আমার আবর্তনে সবসময় বার আসে উত্তর। ভালো করে দেখো কিভাবে করতে হয়। এরপর আমরা চলে আসবো মজুদ আবর্তন অনুপাতে। ছ নম্বরে মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে বলছে। সূত্র আছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ। এখন অঙ্কের ভিতরে আমার বিক্রিত পণ্যের ব্যয়টা দেওয়া আছে, গড় মজুদটা আমার দেওয়া না, এটা বের করে নিতে হবে। আমরা গড়টা বের করব। বিক্রিত পণ্যের ব্যয় গড় মজুদ আছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড 2। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় এখানে দেওয়া আছে 1,60,000 টাকা, আর প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 18,000 টাকা, সমাপনী মজুদ দেওয়া আছে 32,000 টাকা ডিভাইডেড 2। তাহলে 1,60,000, 18 50, 25,000 2 দিয়ে ভাগ করলে তাহলে এর অ্যান্সার আসবে
6.4 বার। ভালো করে দেখো। এরপর আমরা চলে আসব চলতি অনুপাত সূত্র নিয়ে। চলতি অনুপাত সূত্র কি? চলতি অনুপাত সমান সমান চলতি সম্পত্তি ডিভাইডেড চলতি দায়। আমার চলতি সম্পত্তি বের হয়েছিল 80,000, চলতি দায় বের হয়েছিল 28,000। তাহলে এটাকে ভাগ করলে আমার অ্যান্সার হবে 2.86:1। এরপর আমরা চলে আসবো তড়িৎ অনুপাত। তড়িৎ সম্পত্তি ডিভাইডেড তড়িৎ দায়। তড়িৎ সম্পত্তি আছে চলতি সম্পত্তি মাইনাস মজুত পণ্য। চলতি দায় মাইনাস ব্যাংক জমা অতিরিক্ত। এখন চলতি সম্পত্তি আমার 80,000, মজুত পণ্য এখানে দেওয়া আছে 32,000, তড়িৎ দায় আছে আমার 28,000, ব্যাংক জমা অতিরিক্ত আছে 6,000। তাহলে 80,000 থেকে 32,000 চলে গেলে থাকে 48,000, আর 28,000 থেকে 6,000 চলে গেলে থাকে 22,000। এটার অ্যান্সার হবে 2.18:1। এই ছিল আমার মোটামুটি এই অঙ্কটার সারমর্ম। অঙ্কটা ভালো করে দেখো। এরপর আমরা বোর্ডের অঙ্কের ভিতরে ঢুকে যাব। বোর্ডের অঙ্কটা ঢাকা বোর্ড 2015 সালের অঙ্কটা করব।
আমরা এবার চলে আসবো ঢাকা বোর্ড 2015 সালের অঙ্কটা। এই 2015 সালে যে অঙ্কটা এসছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সেই অঙ্কটা এখন আমরা করব। এখানে অঙ্কটার ভিতরে আমি অঙ্কটা আগে পড়ি, তারপরে অঙ্কটা বোঝাবো। তাজ কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। আমাদের দায় সমূহ দেওয়া আছে, সম্পত্তি সমূহ দেওয়া আছে। দায়ের ভিতরে কী কী দেওয়া আছে? শেয়ার মূলধন, লাভ লোকসান হিসাব, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, বন্ধক ঋণ, অদাবিকৃত লভ্যাংশ। আর সম্পত্তির ভিতর দেওয়া আছে ব্যাংক জমা, আসবাবপত্র, ভূমি দালান কোঠা, মজুত পণ্য, বিলম্বিত বিজ্ঞাপন, প্রাপ্য হিসাব, অগ্রিম, বিমা সেলামি। আমার এখানে আগেই বলে রাখি, বিলম্বিত বিজ্ঞাপনটা ভুয়া সম্পত্তি। আমার অন্যান্য তথ্যাবলীর ভিতরে দেওয়া আছে কি? বছরে বিক্রয়ের পরিমাণ 3,20,000 টাকা, মোট লাভের পরিমাণ 1,20,000 টাকা, কর বা নেট লাভের পরিমাণ 30,000 টাকা, অনাদায়ী পাওনার পরিমাণ 3,000 টাকা। অঙ্কটার ভিতরে করতে বলছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো ক নম্বরে। খ নম্বরে বলছে কার্যকরী মূলধন অনুপাত, অনাদায়ী পাওনা অনুপাত নির্ণয় করো। গ নম্বরে বলছে লাভ উপার্জন ক্ষমতা দুটি অনুপাত নির্ণয় করে কোম্পানির দক্ষতা মূল্যায়ন করো। তাহলে আমরা বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করতে হলে আমাকে সূত্র জানতে হবে বিনিয়োজিত মূলধন সমান সমান কি? বিনিয়োজিত মূলধন সমান সমান মোট সম্পত্তি মাইনাস ভুয়া সম্পত্তি মাইনাস চলতি দায়। তাহলে চলো আমরা বোর্ডে যাই, বোর্ডে গিয়ে অঙ্কটা দেখি কতদূর করা যায়। আশা করি আমরা অঙ্কটা শেষ করতে পারবো। ঢাকা 2015 নম্বর বিনিয়োজিত মূলধন সমান সমান মোট সম্পত্তি বাদ ভুয়া সম্পত্তি মাইনাস চলতি দায়। তাহলে এখানে মোট সম্পত্তির পরিমাণ দেওয়া আছে, মোট সম্পত্তির পরিমাণ দেওয়া আছে 3,40,000 টাকা, 3,40,000 টাকা। বাদ ভুয়া সম্পত্তি আমার দেওয়া আছে এখানে 7,000 টাকা। চলতি দায়টা আমার এখানে কত হবে সেটা দেখতে হবে, 15,25,000 টাকা। এই ছিল আমার অঙ্কের ভিতরে। তাহলে 3,40,000 থেকে 7,000 চলে গেলে 3,33,000, এর থেকে 25,000 মাইনাস করবো, তাহলে 3,08,000 টাকা। এই আছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ। তো দেখো ভালো করে, ঢাকা বোর্ড 2015 সালের অঙ্কটা। এরপর আমরা খ নম্বরে চলে যাব। খ নম্বরে আমাদের বলছে কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত
কার্যকরী মূলধন অনুপাতের সূত্র কার্যকরী মূলধন ডিভাইডেড চলতি দায়। এখন কার্যকরী মূলধন সমান সমান একটা সূত্র আছে, চলতি সম্পত্তি মাইনাস চলতি দায় ডিভাইডেড চলতি দায়। এখন আমার চলতি সম্পত্তি কত বের হবে সেটা আমাদের দেখতে হবে। মজুত পণ্য, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচাবলী। মজুত পণ্য দেওয়া আছে এখানে 20,000, প্রাপ্য হিসাব 40,000, 60,000, মোট 65,000 টাকা। চলতি সম্পত্তি আছে আমার 65,000 টাকা। চলতি দায়টা আমার কত দেওয়া আছে 25,000 টাকা, আর 10 35,000 টাকা। দায় 35,000 টাকা। ऐसे 20,000 টাকা। তাহলে 65 তে 20 চলে গেলে 45,000 টাকা আর 35,000 টাকা। এটা ভাগ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। আমি একটু ভাগ করে দেখি। এক 1.29 1:1। এসে আমার কার্যকরী মূলধন অনুপাতের সূত্র 1.29:1। তাহলে আমার কার্যকরী মূলধন অনুপাত সমান কার্যকরী মূলধন ডিভাইডেড চলতি দায়। কার্যকরী মূলধনের সূত্র একটা দেওয়া আছে, চলতি সম্পত্তি মাইনাস চলতি দায় ডিভাইডেড চলতি দায়। আমার চলতি সম্পত্তি আছে 65,000 টাকা, চলতি দায় দেওয়া আছে 20,000 টাকা। সরি, এখানে 20,000 টাকা হবে। তাহলে 45,000 ভাগ 20,000 2.25:1। তাহলে আবার বলছি, কার্যকরী মূলধন অনুপাতের সূত্র আছে কার্যকরী মূলধন ডিভাইডেড চলতি দায়। কার্যকরী মূলধন সমান সমান চলতি সম্পত্তি মাইনাস চলতি দায় ডিভাইডেড চলতি দায়। চলতি সম্পত্তি দেওয়া আছে 65,000 টাকা, চলতি দায় দেওয়া আছে 20,000 টাকা। আমার অনুপাত করলে 2.25:1। এরপরে আমার করতে দেওয়া আছে অনাদায়ী পাওনা অনুপাত। অনাদায়ী পাওনা অনুপাত সমান সমান অনাদায়ী পাওনা
ডিভাইডেড প্রাপ্য হিসাব ইন্টু 100। এখানে অনাদায়ী পাওনা কত দেওয়া আছে সেটা আমাকে দেখতে হবে। অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 3000। প্রাপ্য হিসাব দেওয়া আছে কত? প্রাপ্য হিসাব দেওয়া আছে 40000 ইন্টু 100। অ্যান্সার হবে 7.5%, 7.5%। দেখো তাহলে ভালো করে। এরপরে গ নাম্বারে আমাকে বলছে লাভ উপার্জন ক্ষমতা অনুপাত দুটি নির্ণয় করো এবং কোম্পানির দক্ষতা বিচার করো। লাভ অনুপাত ক্ষমতা দুইটি হচ্ছে মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাত। তাহলে গ নম্বরে আমার মোট লাভ অনুপাত মোট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100। আর অঙ্কের ভিতরে মোট লাভ যদি দেওয়া থাকে, মোট লাভের পরিমাণ 1,20,000 টাকা, বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 3,20,000 টাকা ইন্টু 100। তাহলে আমরা ক্যালকুলেটরে যাই। সাঁত্রিশ 37.5%। তাহলে মোট লাভ অনুপাত আছে আমার 37.5%। আমি আবার বলছি, মোট লাভ অনুপাতের সূত্র মোট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100। মোট লাভ এখানে দেওয়া আছে 1,20,000 টাকা, নিট বিক্রয় দেওয়া আছে 3,20,000 টাকা ইন্টু 100, আমার করলে হয় 37.5%। এরপর আছে আমার নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাত নিট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100। এখানে নিট লাভ আছে মোট লাভ মাইনাস পরিচালন ব্যয়, মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় নিট বিক্রয় ইন্টু 100। এখানে মোট লাভ আমার দেওয়া আছে 1,20,000 টাকা, পরিচালন ব্যয় আছে 3,000 টাকা, আর নিট বিক্রয় 3,20,000 টাকা ইন্টু 100। এটা বিয়োগ করলে 1,17,000 টাকা, 3,20,000 টাকা ইন্টু 100। ক্যালকুলেটর করলে কত হয় সেটা এখন দেখার বিষয়। 0.56%। প্রিয় স্টুডেন্ট, এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2015 সালের অঙ্ক। অঙ্কটা বাসায় তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আজ আর সময় নাই, ততক্ষণে বিদায় নিলাম। অঙ্কটা বলছি যে মোট লাভ অনুপাতের সূত্র মোট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100। মোট লাভ দেওয়া আছে আমার 1,20,000 টাকা, নিট লাভ বিক্রয় দেওয়া আছে 3,20,000 টাকা ইন্টু 100 করলে হয় 37.5%। তদ্রূপভাবে আমার নিট লাভ অনুপাতের সূত্র আছে নিট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100। এখন নিট লাভ এখানে ডাইরেক্ট দেওয়া নাই, তা মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100। এখানে আমার মোট লাভ দেওয়া আছে 1,20,000 টাকা, পরিচালন ব্যয় অনাদায়ী পাওনা যেটা সেটা পরিচালন ব্যয় 3,000 টাকা, নিচে আমার নিট বিক্রয় 3,20,000 টাকা ইন্টু 100।
যোগ বিয়োগ করে ভাগ করলে 36.56% হয়। স্টুডেন্ট, এই ছিল আমার ঢাকা বোর্ড 2015 সালের অঙ্কটা। 2015 সালের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যে কারণে আমি করে দিলাম। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করবে।